বাজারে হাটে মেট্রোতে অসুবিধা হলে S25 আলট্রা চেঞ্জ করে S26 আলট্রা নিয়ে নিন এবং নিশ্চিন্তে ফোন ঘাটুন। সবার মাঝে পাশ থেকে কেউ উকি মারবে না, উকির দিন শেষ। তবে হ্যাঁ, ম্যাজিক দেখানোর দিন কিন্তু শুরু হয়ে গেছে। ফাঁকা টেবিলের ছবি তুলে তাতে কেক বসিয়ে দিন। চাইলে সেই কেক শুদ্ধ টেবিলটা বাগানে নিয়ে চলে যান। আপনি যা চান এআইকে শুধু বলে দিলেই হবে, আলাদিনের দৈত্যের মতো সব কাজ করে দেবে। ওকে, এই ছিল স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রা সিরিজের একটা ঝলক। এবার বাদবাকি পুরোটা হবে, কারণ আমি আজকে স্যামসাং এর লঞ্চ ইভেন্টে এসেছি এবং লঞ্চ ইভেন্টে আমার মূলত তিনটে জিনিস খুব আকর্ষণীয় লেগেছে। প্রথমত ক্যামেরা এবং তাতে নাইট মোড। দ্বিতীয়ত এই ডিসপ্লে, না শুধু প্রাইভেসি ডিসপ্লে নয়, এই ডিসপ্লের পিছনে যেসব টেকনোলজি আছে, যেসব ব্যাপার স্যাপার আছে, সেগুলো আমার খুব ইন্টারেস্টিং লেগেছে এবং সেগুলো জানতে হলে অবভিয়াসলি টেকসাইগাই চ্যানেলে আসতে হবে। তো সেই ব্যাপারে বলবো। এবং থার্ড যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে এআই। তবে হ্যাঁ, ভয় পাবেন না, আরো ছোটখাটো অনেক ব্যাপারে আজকের ভিডিওতে আলোচনা হবে। ফোনটা S25 আলট্রা থেকে কতটা আলাদা হলো বাইরে থেকে দেখে মনে হচ্ছে কিছুই না, কিন্তু ভিতরে অনেক কিছু ডিটেলে চেঞ্জ আছে। এই যে লোকে বলছে না যে কিছুই চেঞ্জ নেই, সেই তো একই ফোন, গল্পটা ঠিক অতটাও সহজ সরল নয়। ভিডিও দেখলে আশা করি আপনিও জানতে পারবেন। টেকের ব্যাপারে অন্যরকম মতামত জানতে হলে, আলাদা কিছু শুনতে হলে টেকসাইগাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ইভেন্টে আমি ছাড়াও আরো অনেকেই শুট করছে, তার জন্য একটু নয়েজ তো আসবে ভিডিওতে, সেটুকু একটু অ্যাডজাস্ট করে নেবেন। চলুন শুরু করে দিই। আমি স্যামসাং এর আনপ্যাকড ইভেন্ট এসেছি, সেখানেই বক্সটা আমাকে দিয়েছে। বক্সের মধ্যে তিনটে ফোন আমরা দেখতে পাচ্ছি S26 সিরিজের। তার সাথে সাথে রয়েছে স্যামসাং এর নতুন বার্ডস। স্পেসিফিকেশনস নিয়ে তো বলার কিছুই নেই, আপনারা সবাই মোটামুটি জানেন। 6.9 মিলিমিটার এবার পাতলা হয়ে গেছে, তার ফলে ফোনটা দেখতে না খুব পাতলা লাগছে না, খালি চোখে এইসব ডিফারেন্স খুব একটা ধরা পড়ে না। এবার ওজনের কথা যদি বলেন, ওজনেরও সামান্য তফাৎ হয়েছে, 218 থেকে 214 গ্রাম হয়ে গেছে। 4 গ্রামের ডিফারেন্স আপনি হাত দিয়ে মাপতে পারেন না, সোনার দোকানে যেতে হবে, সেটা আপনিই বলতে পারবেন। এনিওয়ে, ফোনটা ওভারঅল একই রকমই লাগছে, সামান্য সাইড গুলো কার্ভ হয়েছে। বাদ বাকি চোখের দেখাতে ফিল করার মতো যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে ক্যামেরা বাম্প। এই ক্যামেরার মধ্যে একটা বাম্প চলে এসেছে, মানে এদের তলায় একটা প্ল্যাটফর্মের মধ্যে লেন্স গুলো রাখা হয়েছে। লুকসটা একটু চেঞ্জ হচ্ছে, কিন্তু যেটা বড় চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে ক্যামেরাটা আরেকটু উঁচু হয়ে গেছে। এই জিনিসটা ছাড়া আর নোটিস করার মতো বাইরে থেকে খুব বেশি কিছু নেই। তো ফোনের মূল তিনটে ফিচার, প্রথম যে সব থেকে হাইলাইটেড ফিচার অর্থাৎ প্রাইভেসি ডিসপ্লে, আমরা সেখান থেকে শুরু করি। তাহলে প্রাইভেসি ডিসপ্লের ব্যাপারটা কি? তো স্যামসাং এইভাবেই প্রাইভেসি গার্ডটাকে দিয়েছে যে আপনি কোথাও গিয়ে যাতে অস্বস্তি বোধ না করেন, পাশ থেকে কেউ ঝুঁকে না দেখে। এবং তার তিনটে সুবিধা আছে। কি তিনটে সুবিধা? আসলে আগে আমরা যে সস্তার স্ক্রিন গার্ড লাগাতাম প্রাইভেসির জন্য, তার অসুবিধা ছিল তিনটে, সেটা বলি। তার এই সুবিধাটা জানা যাবে। প্রাইভেসি ডিসপ্লেটা আমরা যে ওই 5 টাকা দামের বা 50 টাকা দামের একটা শুধু প্রোটেক্টর লাগিয়ে দিতাম, সেটা থেকে এই সাইডের লোক দেখতে পেত না। তার সাথে স্যামসাং এর এই যে ডিসপ্লের মধ্যে প্রাইভেসি ব্যাপারটাকে ইন্টিগ্রেট করেছে, তার একটা বেসিক তফাৎ আছে, খুব বড় তফাৎ আছে। আমরা সেই যখন সস্তার প্রাইভেসি প্রোটেকশন একটা লাগাতাম, সেটাতে যেটা হতো ডিসপ্লের ব্রাইটনেস কমে যেত, সেটাতে যেটা হতো ডিসপ্লে দেখতে হেজি লাগতো। একটা এত টাকা দামের ফোন, তার উপর আপনি ওরকম একটা প্রোটেকশন লাগিয়ে যখন ইউজ করছেন, সেই জিনিসটা পুরো ফোনের মজাটাকেই খারাপ করে দেয়, ডিসপ্লেটাকে আর সেরকম ভালো তো লাগে না। প্রাইভেসি ডিসপ্লে লাগালেই আপনারা দেখবেন খেয়াল করে যে ডিসপ্লেটাকে ফুল ব্রাইটনেসে জ্বলতে হয়, বাইরে যদি ভালোভাবে দেখতে হয়, আপনাকে বুঝতে হয়, সেই জিনিসটা কিন্তু ব্যাটারিকে ড্রেন করে দিত, সেটা কিন্তু এখন আর হবে না। তাই স্যামসাং এই যে M14 প্যানেলের মধ্যে প্রাইভেসি ডিসপ্লেতে দিয়েছে, সেটাতে একটা স্পেশাল ব্যাপার করেছে। এখানে যে পিক্সেল টেকনোলজিটা ইউজ করা হয়েছে প্রাইভেসি ডিসপ্লের জন্য, তার নাম হচ্ছে ন্যানো পিক্সেল টেকনোলজি, যার ফলে একটা বিন্দু থেকে যখন আলো ছড়িয়ে যাচ্ছে, আলোটা চারিদিকে আর ছড়াবে না, সোজা এসে আমার চোখে লাগবে একটাই আলো, সেইটাই দেখতে পাবো আমি। পাশের জনের কাছে কোনো আলো পৌঁছবেই না, সে শুধু অন্ধকার দেখবে। তার ফলে দুটো ব্যাপার হবে, প্রথমত ব্যাটারি বাঁচবে যেহেতু সব পিক্সেল জ্বলছে না, দ্বিতীয়ত আপনি ডিসপ্লের পুরো মজাটা সামনাসামনি নিতে পারবেন, অর্থাৎ প্রাইভেসি বজায় থাকলো, ডিসপ্লের পুরো মজা পাওয়া গেল এবং তার সাথে সাথে ব্যাটারিও বেঁচে গেল। 6.9 ইঞ্চি বড় ডিসপ্লে, ভালো ডিসপ্লে, প্রাইভেসি ডিসপ্লে, M14 আরো ব্রাইট ডিসপ্লে, সেসব তো ঠিক আছে, কিন্তু এবার ডিসপ্লে, হ্যাঁ অ্যাপেলকে আইফোনকে ধরে ফেলছে, 10 বিট ডিসপ্লে দিয়েছে। তো ডিসপ্লে বেশি ভালো, বেশি কালারফুল হবে, এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। এই যে ডিসপ্লেতে প্রাইভেসির ব্যাপারটা এসছে, এটা তো কাস্টমাইজ করার প্রচুর সুযোগ রয়েছে। যেমন আমরা যখন পিন দিচ্ছি, কোনো পাসওয়ার্ড দিচ্ছি, শুধু সেই জায়গাটুকু প্রাইভেসি ডিসপ্লে কালো করে রাখবে, পাশ থেকে দেখা যাবে না, এরকম করা যায়। কোনো নোটিফিকেশন আসলো, নোটিফিকেশনটা পাশে যে থাকবে সে দেখতে পাবেন, একটু ফোনটা টিল্ট করলেই আর দেখা যাবে না, শুধু আমি দেখতে পাবো। এরকম ভাবেও প্রাইভেসি ডিসপ্লেকে সেট করা যাবে। আবার প্রাইভেসি ডিসপ্লের ইন্টেন্সিটি বাড়ানো যাবে, যে খুব বেশি প্রাইভেসি ডিসপ্লে মানে কালোর ব্যাপারটা হবে নাকি অল্প স্বল্প হবে, সেটাও সেট করা যাবে। এখানে গরিলা গ্লাস আর্মার 2 এর প্রোটেকশন আছে। গরিলা গ্লাস আর্মার তো ছিলই, এবার আর্মার 2 এসে গেছে। পড়লে ভাঙবে কিনা ফেলে দেখবো না, আমাদের ডিভাইস আসলে তখন দেখবো আমরা ফুল রিভিউতে। এই যে প্রসেসর, স্যামসাং এর সেরা ফোন, সবথেকে দামি ফোন, আর সেরা প্রসেসর থাকবে, কোয়ালকমের থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর আছে এবং এই প্রসেসর দুর্ধর্ষ পারফরমেন্স দেবে, এটা এক্সপেক্টেড। তবে গরমও খুব হবে, এটাও এক্সপেক্টেড। কিন্তু আশ্চর্য ব্যাপার, স্যামসাং বলছে তো ভেপার কুলিং চেম্বার বা ঠান্ডা করার জিনিসপত্র সব বাড়িয়ে দিয়েছে, কিন্তু বিশ্বাস তো হচ্ছিল না। কিন্তু আমি যতক্ষণ ঘাটলাম, ভিডিও তুললাম, ক্যামেরা ইউজ করলাম, দেখে মনে হলো যে ফোন খুব একটা গরম হবে না সম্ভবত। তবে এই ব্যাপারে সবকিছু ডিটেলস যদি জানতে হয়, আমরা ফোনটাকে তো একটু খুঁটিয়ে দেখবো, একদম ভেতরে গভীরে ঢুকে যাব। সেটার জন্য ফুল রিভিউ
ভিডিওর অপেক্ষা তো করতে হবে, সাবস্ক্রাইব করে রাখতে হবে। সোজা কথা একটু ঘুরিয়ে বললাম আর কি, সাবস্ক্রাইব করে রাখতে হবে। তবে হ্যাঁ, খারাপ খবরও আছে যে S26 আর S26 প্লাস এই দুটো ফোনে কিন্তু এক্সিনোস প্রসেসর থাকছে। এবার এই খবরটা ভালো খবরও হয়ে যেতে পারে, কারণ 2 ন্যানোমিটারে, পৃথিবীতে প্রথম 2 ন্যানোমিটারের প্রসেসর দিয়ে এক্সিনোস 2600 এই ফোনের মধ্যে এসেছে। এবার 2 ন্যানোমিটারের প্রসেসর কতটা ম্যাজিক দেখাবে, কতটা অসাধারণ হবে, সত্যি কি ভালো হবে, সেগুলো কিন্তু আমরা খুঁটিয়ে দেখবো যথারীতি। তারপর সেটা নিয়েও ফুল ডিটেলসে আলোচনা হবে। তবে হ্যাঁ, এই ফোনে কিন্তু স্যামসাং LPDDR5X RAM আর UFS 4.0 স্টোরেজ টাইপ দিয়েছে, 4.1 নয়। এটা একটু কেমন লাগলো? তবে হ্যাঁ, USB পোর্টে 3.0 দিয়েছে, 2.0 নয়। আর USB পোর্টটা যে শুধু চার্জ দিতে কাজে লাগে না, ডেটা ট্রান্সফার করতে বা অন্যান্য অনেক ক্ষেত্রে এটা একটা ভাইটাল ব্যাপার, সেটা যারা আমাদের ভিডিও দেখেন তারা হয়তো জানেন। আর আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন, সেটার উত্তরে বলি যে S Pen এবার আছে এবং যথারীতি ব্লুটুথ ছাড়াই আছে। তবে S Pen এ একটা খুব বড় সড়ো চেঞ্জ হয়েছে যে S Pen এবার একরকম ভাবেই কায়দা করে ভিতরে ঢোকানো যাবে, যে কোনো ভাবে ঢুকিয়ে দিলাম এটা হলে হবে না। S Pen এর সাইজও ছোট হয়ে গেছে। ব্যাটারি দেখুন স্যামসাং কিন্তু 5000 mAh দিয়েছে, বাড়ায়নি। তবে ব্যাটারির ব্যাকআপ নাকি বেড়ে যাবে এবং তার সাথে সাথে চার্জিং স্পিড বেড়ে যাবে, এরকম বলা হয়েছে। এবার ব্যাটারির ব্যাকআপ বাড়বে কিনা আমি এইটুকু সময় পরীক্ষা করে বলতে পারছি না। তবে হ্যাঁ, এটা ঠিক স্যামসাং অপটিমাইজ করেছে ব্যাটারি, প্রসেসর বেটার আছে। এত কষ্ট করার কি দরকার, ব্যাটারিটা বাড়িয়ে দিলেই তো হয়, এরকম তো মনে হয় নাকি? এনিওয়ে, চার্জিং স্পিডটা কিন্তু 45 থেকে 60 ওয়াট হয়েছে, আর ওয়্যারলেস চার্জিং যেটা সেটা কিন্তু 25 ওয়াট হয়ে গেছে। তো সেক্ষেত্রে এই সব দিকে তো ইমপ্রুভমেন্ট অবশ্যই। সময়ের দাবি স্যামসাং এগুলো মেনে নিয়েছে, শুধু ব্যাটারিটা বড় করার সময়ের দাবিটা মেনে নিলেই হয়। দেখুন, ক্যামেরার ক্ষেত্রে সেরকম খুব কিছুতে চেঞ্জ হয়নি, সেই একই স্পেসিফিকেশনসই আছে, 200 মেগাপিক্সেলের ক্যামেরার সেই গল্প। কিন্তু এবার যেটা হয়েছে, পেরিস্কোপিক লেন্স আর মেন সেন্সর দুটোরই সাইজ স্যামসাং কিন্তু এবার বাড়িয়ে দিয়েছে। আর তাতে কি হয়, হ্যাঁ আপনারা জানেন, সবাই জানেন, সেন্সরের সাইজ যত বড় হবে, রাত্রিবেলা অন্ধকারে ছবি তত ভালো আসবে। রাত্রিবেলা কত ভালো ছবি আসছে সেটা আমরা দেখতে যাচ্ছি। তবে তার আগে আপনারা এখানে আমি লিখে দিচ্ছি, একবার দেখে নিন যে এবার ক্যামেরার স্পেসিফিকেশনস কি আছে। খুব কিছু তফাৎ হয়নি, পড়ে নিলেই সব বুঝে যাবে। নাইটোগ্রাফি টেস্ট করার জন্য আমরা এখানে এসেছি। স্যামসাং এখানে একটা কিওস্ক তৈরি করে রেখেছে, ভিতরে সবকিছু অন্ধকার। অন্ধকারের মধ্যে আমরা টেস্ট করব যে নাইটোগ্রাফি জিনিসটা কতটা ভালো, কিভাবে কাজ করছে। তো আমরা এর ভিতরে যাই, অন্ধকারে যাই, অন্ধকারে পা রাখবো দেখার জন্য স্যামসাং কতটা আলোতে নিয়ে যাচ্ছে আমাদের। চলে আসো। এখন আমরা আলোতে দেখছি। এবার যদি অন্ধকারে চলে আসে, এখানে একটা অটোমেটিক লেখা চলে আসছে, দেখছেন 1x লেখা আসছে, অফ আসছে, 1x অটোমেটিক। এই নাইটোগ্রাফির জন্য 1x এর সব থেকে বেস্ট রেজাল্ট আসবে। তো আমরা 1x এ গেলাম, এখানে যাচ্ছি। এবার গিয়ে যদি আমরা একটা ছবি তুলি, নাইটোগ্রাফির ছবি, এই 1x এ নিলে কেমন আসবে সেটা দেখায়। এবার দেখা যাচ্ছে সেলফি ক্যামেরাতে সেখানেও নাইটোগ্রাফি। এই যে এখানে অটোমেটিক অপশন 2x 3x অফ, এইসব মানে কতটা নাইটোগ্রাফিতে কাজে দিচ্ছে। আমরা এইটাতে একটা নাইটোগ্রাফি অন রেখে ছবি তুলছি, ওকে, আর একটা অফ রেখে এই ছবিটা তুলবো, এটা অফ। দুটো তফাৎ আপনারা পাশাপাশি দেখতে পাচ্ছেন, কোনটায় কেমন আসছে, নাইটোগ্রাফি অফ রেখে আর অন রেখে। আপনারা পাশাপাশি দুটো ছবি দেখে বিচার করে বলুন তো কোন ছবিটা বেটার আসছে, নাইটোগ্রাফি অন রাখলে না অফ রাখলে। নাইটোগ্রাফিতে বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য 3টে সেটিংকে ঠিকঠাক দেখা উচিত আমার মতে। প্রথমত সেটিং হচ্ছে এটাই যে অটো FPS যেটা থাকে সেটাকে অফ করে রাখবেন ক্যামেরার সেটিং থেকে। দ্বিতীয় অপশন যেটা, সেটা হচ্ছে যে এখানে নাইটোগ্রাফিতে 1 এ রাখতে হবে, 1 এ রাখলে বেস্ট রেজাল্ট পাওয়া যাবে। আর থার্ড অপশন ভালো একটা ছবি তুলতে হবে, ব্যাস। আর কি ভিডিওর ক্ষেত্রে এবার 8K 30 FPS এ ভিডিও রেকর্ড করা যাবে, সেটা তো আগেই যেত। স্পেশাল কি হলো? স্পেশাল হলো যে এবার AVP কোডেক ইউজ করা যাবে, যেটা প্রথমবার কোনো অ্যান্ড্রয়েড ফোনে পাচ্ছি আমরা, ওয়ার্ল্ডে ফার্স্ট। এছাড়া ক্যামেরার ক্ষেত্রে অটো ফিল্মিং টেকনোলজি ইউজ করা হয়েছে। অটো কারেকশন 360 ডিগ্রি বলে একটা জিনিস এসেছে, অর্থাৎ যখন ছবি প্রচুর নড়বে, ভিডিও রেকর্ড হবে, সেই সময় যাতে সব ঠিকঠাক থাকে তার ব্যবস্থাও আছে। সেই সব কিছু ডিটেলস আমরা ফুল ভিডিওতে। আর এজেন্টিক AI জিনিসটা আমরা এই ফোনে কিন্তু দেখতে পাচ্ছি। এজেন্টিক AI মানে নর্মাল AI নয়। AI একটা অ্যাসিস্ট্যান্টের মতো, মানুষের মতো কাজ করবে। আমরা এতদিন বলে আসতাম, সেটা রিয়েল লাইফে হতো না, এবার হবে। ধরুন কেউ হোয়াটসঅ্যাপে আপনাকে জিজ্ঞাসা করলো কালকে কি তুমি ফ্রি আছো, AI আপনার ক্যালেন্ডার থেকে আরম্ভ করে, মেল থেকে আরম্ভ করে, আপনার যাবতীয় যা কিছু আছে, সোশ্যাল মিডিয়া টিডিয়া সবকিছু দেখে, কোথায় কি অ্যাপয়েন্টমেন্ট আছে সেসব দেখে আপনাকে জানিয়ে দেবে যে হ্যাঁ কালকে তুমি ফ্রি আছো এই টাইম থেকে এই টাইম। আপনি হোয়াটসঅ্যাপে বন্ধুকে সাথে সাথে রিপ্লাই করে দেবেন। অর্থাৎ AI আপনার সামনে খাবারের প্লেটটা একদম খাবার সহ সাজিয়ে এনে দেবে, আপনাকে শুধু হাতে তুলে খেতে হবে। এবং এজেন্টিক AI শুধু এটা নয়, ফোনের আরো অন্যান্য কাজে হেল্প করবে। গ্যালারিতে আপনি কোনো পার্টিকুলারলি কোনো একটা ট্যুরের ছবি খুঁজতে চাইছেন, আপনি হয়তো বললেন আমি কবে সুইজারল্যান্ড গেছিলাম তার ছবি চাই, AI কিন্তু সেখান থেকে খুঁজে এনে বেছে দেবে। বা আপনি বললেন সুইজারল্যান্ডে আমি অমুক বন্ধুর সাথে গেছিলাম, তার সাথে ছবি চাই, সেটাও AI খুঁজে এনে দেবে আপনাকে। আপনাকে আর পুরো গ্যালারি সার্চ করে দেখতে হবে না। এর বাইরে অডিও ইরেজ বলে একটা ফিচার, AI এরই ফিচার, যেটা স্যামসাং এর ফোনে আগে থেকেই ছিল, কিন্তু এবার সেই ফিচারটা অন্যান্য জায়গাতেও চলে যাচ্ছে। অর্থাৎ ইউটিউবে আমরা ভিডিও দেখছি, সেখানে খুব নয়েজ টয়েজ আছে, অডিও ইরেজ করতে চাই,
চাই সেইগুলোকে আমরা ইচ্ছে মতো করতে পারবো এআই দিয়ে। ইনফ্যাক্ট এই জিনিসটা ইনস্টাগ্রামেও হবে, অর্থাৎ অন্যান্য থার্ড পার্টি অ্যাপেও হচ্ছে, শুধু পার্টিকুলার কোনো একটা বিশেষ জায়গাতে না। এছাড়া একটা জিনিস খুব অ্যান্ড্রয়েড ইউজাররা মিস করছিলেন, কল স্ক্রিনিং ফিচার। অর্থাৎ কারোর কল আসলো, এআই সেটা বুঝে নেবে, তার সাথে কথাবার্তা বলবে যে কেন আমাকে ফোন করেছে, আমাকে কলটা আদৌ সে দেবে কিনা। এআই আমার অ্যাসিস্ট্যান্টের মতো, সেক্রেটারির মতো সব কথাবার্তা বলে যখন বুঝলো যেটা ইম্পর্টেন্ট কল, তখন সেই কলটা আমাকে ট্রান্সফার করবে, রিং বাজবে, আমি তখন কলটা ধরবো। এরকম ভাবে এআই কাজ করবে। আপনাদের আরেকটা দারুণ ম্যাজিক দেখাই। এই যে ফাঁকা টেবিল আছে, এই টেবিলে আমি কেক দেখতে চাই, তার জন্য কি করবো? স্রেফ এই ফোন দিয়ে আমরা এই ফাঁকা টেবিলের একটা ছবি তুলবো, জাস্ট এরকম করে ছবিটা তুলবো। তারপর আমরা এডিটে যাব। আগে কি করতাম? অবজেক্ট ইরেজ করতাম, এবার এখানে একটা কেক অ্যাড করে দেবো। দেখুন কিভাবে হচ্ছে। ক্রিয়েটে গেলাম, ক্রিয়েটে গিয়ে এখানে প্রম্পট লিখতে হবে, অ্যাড কেক অন দি টেবিল। জেনারেট করে দিলাম, টেবিলের উপর ম্যাজিকের মতো কেক চলে আসবে। একটু টাইম লাগছে, প্রসেস হচ্ছে, এবং জাস্ট আমি প্রম্পট দিয়ে কমান্ড লিখে যে কোনো, দেখুন কেক চলে এসছে। এবার কেকের ওপর আমরা যদি একটা চেরি দেখতে চাই, তাহলে কি করব? আবার প্রম্পট লিখবো, চেরি অন দ্য টপ। তো আবার প্রসেস হচ্ছে, চেরি এসে গেছে। দেখুন কেকের মাথায় চেরি এসে গেছে, টেবিলের মাথায় কেক এসে গেছিল। এবার যদি আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, কি করব? তাহলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি, চেঞ্জ দি ব্যাকগ্রাউন্ড। এই যে চারদিকটা দেখতে ভালো লাগছিল না, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে জিনিসটা কিরকম দাঁড়াবে দেখুন। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল, টেবিলের ওপর কেক চলে আসলো, কেকের ওপরে চেরিও চলে আসলো। আগে কি ছিল ছবিটা? এইরকম ছিল, সেখান থেকে এরকম হয়ে গেল। পুরো ড্রাস্টিক চেঞ্জ, আমূল পরিবর্তন। তবে আগে যেরকম এআই ইরেজার ছিল, কোনো কিছু ইরেজ করতে চাইলে আমরা এরকম ইরেজ করে দিতাম, সেই সব জিনিসগুলো এখনো আছে। অথবা স্টাইল চেঞ্জ করতে চাইলে স্টাইল চেঞ্জ করতে পারতাম। সেই প্রতিটা জিনিস এখনো আগের মতোই আছে। এই যে ওয়াটার কালার করে দিতে পারি আমি এটাকে, এই যে হয়ে গেল। এর সাথে সাথে শুধু এই নতুন কমান্ড দেওয়ার ব্যাপারটা, প্রম্পট দেওয়ার ব্যাপারটা যোগ হয়েছে। আচ্ছা, এবার কিন্তু প্রতিটা ফোন 256 জিবি ভেরিয়েন্ট থেকে শুরু হচ্ছে, 12 জিবি, 256 জিবি। এবং স্যামসাং গ্যালাক্সি S26 সিরিজ আপাতত দুটো কালারেই মাত্র আসছে। বাদ বাকি অরেঞ্জ কালার আসবে কি? যদি আসে, আমার মনে হয় সেটা পরে এক্সক্লুসিভ ভাবে অনলাইনের জন্য আসবে, সেটার ব্যাপারে এখনো কোনো খবর নেই। তো এই ছিল স্যামসাং গ্যালাক্সি S26 সিরিজ, এবং এই সিরিজের লঞ্চ ইভেন্টে আমি এসেছি। অনেকেই হয়তো লঞ্চ হওয়ার আগেই ভিডিও দেখে ফেলেছেন। তো আজকে আমি চেষ্টা করলাম একটু ডিটেলসে ব্যাপারগুলো বুঝিয়ে বলার, এবং যখন ফুল ভিডিও আসবে বা আরো ভিডিও আসবে, তখন আরো ডিটেলসে, আরো ভালো করে আমরা টেকনোলজির ব্যাপারটা বুঝিয়ে বলার চেষ্টা করবো আপনাকে। আপনারা টেকসাই গাই চ্যানেলে টেক দেখতে মিস করবেন না। তো অন্যরকম মতামত শোনার জন্য, টেক দেখার জন্য টেকসাই গাই চ্যানেলে থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করবো, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।